প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়ের আদেশে দ্বিতীয় বিয়েটা করতে হলো আজ আমায়। এই বিয়েতে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, তাই বাসর ঘরে যাওয়ার ইচ্ছেও নেই একেবারে। মেয়েটাকেও আগে দেখিনি আমি। মাই সব কিছু ঠিক করেছেন। বারবার না বলার পরেও জোর করে নিজের জীবনের কসম দিয়ে বিয়েটা করালেন আমাকে। কি আর করার, জন্মদাত্রী জননী হিসাবে এবারেও তার পছন্দের মেয়েকেই বিয়ে করলাম। নতুন বউকে বড় ভাবি আর আমার রুমে নিয়ে হাসাহাসি করছে, কী সব কথা বলছে। তার বাইরে থেকে বুঝতে পেরে সোজা ছাদে উঠে আসলাম। খুব বেশি রাত হয়নি, এখনো মনে হচ্ছে অন্ধকার চারিদিক। আকাশে ছোট্ট দুই একটা তারা দেখা যাচ্ছে। উদাসীন লাগছে নিজেকে আজ। কি চেয়েছিলাম আর কি হলো আমার সাথে, কোনো কিছু ভাবতেও ভালো লাগছে না এখন আমার। একটা সিগারেটকে এই উদাস নিঃসঙ্গ সময়ে খুব মিস করছি। এ বাড়িতে সিগারেট খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ছাদের গভীর রাতে এসে আর একটু সিগারেট খাওয়া যায় মা ঘুমানোর পর, কিন্তু আজ তো সিগারেট সঙ্গে আনিনি। সিগারেটের জন্য বড্ড আফসোস হতে লাগলো আমার। মনে হচ্ছে এই সময় একটা সিগারেটকে ক্ষণস্থায়ীভাবে মনটাকে শান্ত করতে না পারলে পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে আমার। তৎক্ষণাৎ রুমে ছুটে গেলাম। একদম ফাঁকা রুম, কেউ নেই। নতুন বউ হয়তো ওয়াশরুমে গেছে, পানির আওয়াজ আসছে ভিতর থেকে হালকা। এই সুযোগে তাড়াতাড়ি গোপন জায়গা থেকে সিগারেট আর লাইটারটা নিয়ে আবার ছাদে উঠে আসলাম। ছাদের এক কোণে বসে প্রায় লুকিয়ে সিগারেটটা খাচ্ছি। বড় ভাইয়া কয়েকবার সিগারেট খাওয়ার অবস্থায় হাতে নাতে ধরেছিল আমায়। তখন ভাবটা এমন দেখায় যে আমি মনে হয় কোনো মানুষকে খুন করার মতন সমান অপরাধ করে ফেলছি। সিগারেট খাওয়ার অভ্যাসটা শুরু হয়েছে আমার প্রথম বউ ইভা মারা যাওয়ার পর থেকে। ইভার মৃত্যুর পর অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছি আমি। ঠিক মতন মেয়েটাকে চিনতেই পারলাম না, তাতেই চলে গেল আমায় একলা রেখে। থাক, ইভার কথা মনে করে আর নিজের নাই বা দুঃখ বাড়াই। আমার বন্ধু দিহানের এক দুঃসম্পর্কের বিধবা বোনের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আমার। অবশ্য সেটা শুধু বন্ধুত্বের, আসলে বন্ধুত্ব থেকেই অনেক কিছু সৃষ্টি হতে পারে। সেই মেয়ে আমার থেকে 2 বছরের বড় হলেও তাকেই বিয়ে করব বলে মনস্থির করেছিলাম, কিন্তু তাতে মা ঘোর আপত্তি জানালেন। তার আপত্তিকর কারণ একটাই, 3 বছরের একটা ছেলে আছে মেয়েটার। কার না কার বাড়ির ছেলে বড় হয়ে উঠবে এই বাড়িতে, তাও মায়ের চোখের সামনে। তা মা মেনে নিতে পারবেন না সহজে। আমি তা আগে জানতাম, তবুও চেষ্টা করছি শেষ পর্যন্ত কি হয় এই ভেবে। নিজের দ্বিতীয় পাত্র হয়ে কোনো এক দ্বিতীয় পাত্রীকেই বেছে নিতে চেয়েছিলাম বাকি জীবনের জন্য। প্রথম কোনো পাত্রীকে বিয়ে করার কথা ভাবিনি একটা সময়ের জন্য, কিন্তু তার কিছুদিন পরেই হুট করে 2 দিনের ভিতরে মা কোথা থেকে একটা মেয়ে খুঁজে এনে বিয়ে দিয়ে দিলেন আমার সাথে। শুনেছি মেয়ে নাকি ক্লাস 9-এ পড়ে। মা কিভাবে পারলো এত ছোট্ট একটা মেয়ের সাথে তার 30-32 বছর বয়সী ছেলের বিয়ে দিতে? এই যে রীতিমতো বাল্যবিবাহ। আর মেয়ে পক্ষের লোকজনই বা কেমন? একটা বয়স্ক দ্বিতীয় পাত্রের সাথে 2 দিনের ভিতরে নিজের মেয়ের বিয়ে দিলেন নাচতে নাচতে, তাও আবার বাড়ি বয়ে এসে। এ তো পুরো উল্টো নিয়ম। নিয়ম অনুযায়ী মেয়ের বাড়িতে বিয়ে হয়, কিন্তু আমার বিয়েতে মেয়ের নিজের পরিবার সমেত ছেলের বাড়িতে উপস্থিত হলো। তখন আনোয়ারা চাচা আমায় একটু দূরে নিয়ে গিয়ে মাথায় হাত রেখে বলল, বাবা, ভাগ্নিটা আমার সেই ছোট্ট থেকে সৎমার কাছে এত বড় হলো, খুব বেশি একটা আদর যত্ন পায়নি। তুমি ওকে দেখে রেখো, আর ছোট্ট মানুষ, কোনো ভুল ত্রুটি করলে শিখিয়ে পড়িয়ে নিও। মুখ দিয়ে শুধু উচ্চারণ করেছিলাম, ঠিক আছে চাচা। এই আনোয়ার চাচাই আমাদের পর হয়েও যেন অতি আপন কাছের মানুষ। আমি তখন অনেক ছোট ছিলাম। বাবার অকাল মৃত্যুতে আমরা শোকাবিত হয়ে পড়েছিলাম। চাচাই আমাদের পাশে দাঁড়িয়েছিল। রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। মাকে দেখেছি কিভাবে আমার ছোট বোনটাকে কোলে নিয়ে সমস্ত কিছুর দেখাশোনা করেছিলেন। জমিদার না হলেও আমাদের জমির অভাব ছিল না। সেই জমির ফসল দেখতে আমার মা সহ ঘোড়ায় চেপে যেতাম। সকালে ফসল দেখতে দেখতে দুপুর গড়িয়ে যেত। আনোয়ারা চাচা সব সময় আমাদের পাশে ছিলেন। গ্রামের 2 পরিবারের মানুষ যখন আমার মৃত পিতার সম্পত্তির ওপর লোভ দিচ্ছিলেন, জোর করে দখল করতে চাইলেন, তারা অবশ্য আবার চাচাতো ভাই ছিল, আর মায়ের এক মামাতো ভাই মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। মায়ের ওপর যেমন লোভ, তেমন এত চাষের জমি, বাগান ও পুকুরের প্রতি তার লালসা ছিল বেশি। দিন রাত বাড়িতে পুরুষ মানুষের আনাগোনা বাড়তেই থাকে। নানান অজুহাতে বাড়িতে আসতে থাকেন তারা।
এমনকি আমি যাদের জীবনেও চোখে দেখিনি তারাও হঠাৎ হঠাৎ এসে বসার ঘরে মায়ের সাথে দরকারি কথা আছে বলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। বড় ভাইয়া সেই সময় শহরে পড়াশোনা করত। উনি হয়তো সামলে নিতে পারতেন সব কিছু, কিন্তু মা ভাইয়াকে একটা কথাও জানায়নি যদি পড়াশোনার ক্ষতি হয় এই ভেবে। আর মেজো ভাইয়া তো আমার থেকে 2 বছরের বড়, সেও আমার মতোই ছোট ছিল। শেষে উপায় না পেয়ে সিংহভাগ জমি বিক্রি করে শহরে চলে আসলাম আমরা। এতে আনোয়ার চাচা অনেক সাহায্য করেছিলেন মাকে। আমার জীবনে মা কোনো কিছু চাপিয়ে দিলেন। মায়ের সেসব দিনের পুরনো যুদ্ধের কথা মনে পড়ে যায়। আজও তাই হচ্ছে। সিগারেট কখন ফুরিয়ে গেছে বুঝতেই পারিনি। এখন নিচে যেতে হবে। বেশি রাত অবধি ছাদে থাকলে ভালো লাগে না আমার সব সময়। কটা বাজে তা দেখার জন্য পকেট থেকে মোবাইল বের করে দেখলাম রাত 1টা পার হয়ে গেছে। আর বড় ভাবি 3বার কল দিয়েছেন। মোবাইল সাইলেন্ট ছিল বলে বুঝতে পারিনি। তাড়াতাড়ি ছাদের ট্যাপ থেকে পানি নিয়ে মুখ ওয়াশ করে নেমে আসলাম। আমার রুমের লাইট জ্বালানো, তাই কোনো পূর্বাভাস ছাড়াই সরাসরি দরজার পর্দা সরিয়ে ভিতরের প্রবেশ করলাম। এই বউকে দেখার কোনো ইচ্ছে নেই। মায়ের ভুলে অযথা পিচ্চি মেয়েটা কষ্ট পাবে, কিন্তু রুমের খাটটা এমন করে বসানো যে দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই প্রথমেই বিছানায় চোখ পড়বেই। লাল বেনারসি শাড়ি পরে বিছানার মাঝে বসে আছে ছোট্ট একটি মেয়ে। এক হাত ঘোমটার সামনে টেনে সে বসে নেই। মাথার শেষ ভাগটা একটু আঁচল দিয়ে এঁটে রেখেছে শুধু। ডাগর ডাগর চোখ দুটো ভীরুভাবে তাকালো আমার পানে। লাল বেনারসি ভীরু চোখ, লজ্জায় লাল গোলাপি মুখ তার স্পষ্ট। রুমে প্রবেশ করা মাত্র নতুন বউ বিছানা থেকে নেমে এসে আদ্যিকালের কুসংস্কারের সূত্র ধরে আমার পা ছুঁয়ে সালাম করার জন্য নিচু হলে আমি সরে দাঁড়িয়ে বললাম, এসব কিছুই করতে হবে না। রাগান্বিত কণ্ঠ শুনে কিছুটা বিস্মিত ও অবাক হয়ে মেয়েটা আবার বিছানার মাঝে পূর্বের ন্যায় বসে রইল। নাম জানি না মেয়েটার, আর জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করলাম না। এ শুধু নামে মাত্র আমার বউ। আসলে মেয়েটা শুধুমাত্র আমার মায়ের পুত্রবধূ। আমার মনের বিরুদ্ধে গিয়ে মায়ের এই কাজটা করা পুরোপুরি অন্যায় হয়েছে। লাল বেনারসি পরিহিতা মেয়েটি বারবার সেই কথাই স্মরণ করে দিচ্ছে আমায়। সোফায় বসে আছি, হঠাৎ মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি শহরে প্রথম আইলাম, তুমি কি ঘুইরা দেখাবা শহরটা আমায়? ভদ্রতার ছিটে ফোটাও নেই দেখছি মেয়েটার মাঝে। অপরিচিত একজন পুরুষ মানুষকে প্রথমবারেই তুমি বলে সম্বোধন করে বসলো, আর তার কথার একই স্ত্রী। মূর্খতার বহিঃপ্রকাশ স্পষ্ট। এ কোন মেয়েকে এনে আমার ঘাড়ে চাপালেন মা? ভালো লাগছে না এত কিছু ভাবতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। কষ্ট যা হওয়ার আমার হবে সোফায় ঘুমাতে। তাছাড়া ওই মেয়েটার সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। রাত 2টো বাজে ঘুমিয়ে পড়লাম আমি, আর একটা বারের জন্য মেয়েটার দিকে তাকাইনি। ঘুমের মধ্যে হঠাৎ পায়ে কি যেন সুরসুরি অনুভব করলাম। ধরপড়িয়ে উঠে দেখি নতুন বউ আমার পায়ের কাছে বসে আছে। এই, কি করছেন এত রাতে এখানে? ও কিছু না, তোমার পা ছুঁয়ে সালাম করছি। ছি ছি ছি, ইংরেজি বিষয়ে পড়াশোনা নিয়ে শেষ করে শেষ পর্যন্ত এসব খ্যাতমার্কা কথা শুনতে হবে আমাকে, তাও আবার এই মেয়ের কাছে। তাছাড়া এমন বাঙাল ভাষার কথা আমি মোটেও পছন্দ করি না। এ তো পুরোপুরি বাঙালও নয়, ভাষাগত সমস্যা আছে যা বুঝলাম। খুব জোরে একটা ধমক দিতে গিয়েও থেমে গেলাম কেন জানি। এত রাতে ঘুম নষ্ট করে দিল মেয়েটা আমার। কাণ্ডজ্ঞানহীন মেয়ে কোথাকার। শান্তভাবে বললাম, যান এখান থেকে বিছানায় শুয়ে ঘুমান। তুমি ঘুমাইবে না? আমি এখানেই ঘুমাবো, দয়া করে আপনি এখান থেকে চলে যান। ও, শহরের মানুষে তাহলে বিছায় না ঘুমায়, সোফায় ঘুমায়। এতক্ষণে বুঝবার পারলাম। বুঝতে পারছেন তো? ভালো হয়েছে, এবার যান তো, ঘুমাতে দিন আমায়। বেশ চেঁচিয়ে বলে উঠলাম কথাগুলো। মেয়েটি চলে গেল। এবার বাঁচলাম, যাক। কিন্তু আর তো ঘুম আসছে না আমার। এখন উপায়? ঠিকমতো ঘুমাতে না পারলে আমার আবার প্রচণ্ড মাথা ব্যথা করে। ছোটবেলা থেকেই এই রোগ আমার। অতি কষ্টে ঘুমিয়ে পড়লাম আবার। সকালে ঘুম ভাঙলো মেয়েটার ডাকে, তুমি এত বেলা কইরা ঘুম থাইকা জলদি ওঠো কেন? কি হয়েছে? আমাদের গ্রামে তো এত বেলা অবধি কেউ ঘুমায় না, তাই কইলাম। কথা বলার সময় আমিও কিছু ভুলভাল ভাষা ব্যবহার করি অনেক সময়, কিন্তু এই মেয়ে দেখছি এক এক সময় এক এক ভাষায় কথা বলে। অবশ্য ওর দোষ কোথায়? গ্রামের মেয়ে এমনটাই হবে। তার উপর ক্লাস 9-এ পড়া মেয়ে, তার থেকে কি আর আশা করা যাবে? যতই হোক এসব তার দোষ,
যে আমার বউ হয়ে এই বাড়িতে আসলো। শুয়েই আছি সোফায়, এমন সময় আমিনা চাচির ছোট মেয়েটা এসে দরজার পাশে ডাক দিলেন, ও ছোট ভাইজান, বড়মা নতুন ভাবিসহ নিচে যাইতে বললেন সকালের নাস্তা খাওয়ার জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজতে এখনো 10 মিনিট বাকি। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। নতুন বউ একটা শাড়ি পরে আছে, এলোমেলোভাবে যে কোনো সময় খুলে যেতে পারে। দেখে হাসি আসছে আমার একটু। না থাক, এর শাড়ি নিয়ে আমি মেয়েটাকে কিছু বলবো না, একটা সমস্যায় পড়ুক তখনই মন খুলে হাসবো। সিঁড়ি থেকে নিচে নামার সময় পায়ের শাড়ি আটকে হুড়মুড় করে পড়ে ও মা গো মা বলে হালকা চিৎকার করলো মেয়েটা। আমি মনে মনে বেশ খুশি, কিন্তু সবার সামনে হাসতে পারছি না, এজন্য একটু দুঃখ হচ্ছে। নতুন বউ বলে সবাই চিৎকার করলো। মা স্বয়ং নিজে এসে তার ছোট্ট বৌমাকে তুললেন ফ্লোর থেকে, আর বরফের ব্যাগ আনতে বললেন যে কাউকে ফ্রিজ থেকে। কোথাও ব্যথা পেলে বরফের ছোঁয়া দিলে নাকি উপকার হয় সেই জন্য। নতুন বৌমা, কই লাগছে তোমার মা? আহারে, একটু দেখে চলবে না? আর অনেক, তুই বা কেমন বউ পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? না মা, আমি এই যাচ্ছিলাম ওকে তুলতে। থাক, আর কিছু বলতে হবে না তোকে, আমার কিচ্ছু হয় নাই শাশুড়ি আম্মা। প্রথম প্রথম সিঁড়ি দিয়া নামছি, তাই বইরা গেলাম। আমাদের বাড়িতে অমন খেলতে গিয়া কত বইরা গেছি। নতুন বউয়ের কথা শুনে সবাই একটু হেসে উঠল। কি জন্য হাসলো বুঝতে পারলাম না, কিন্তু তার পড়ে যাওয়ায় আমার বেশ ভালো লাগছে। মা সবাইকে থামিয়ে দিয়ে যার যার চেয়ারে বসে নাস্তা করতে বললেন। মেয়েটিকে মায়ের পাশে বসালেন। মা আর আদর করে প্লেটে খাবার তুলে দিলেন। এ দৃশ্য সহ্য হচ্ছে না আমার। কি মেয়ে রে বাবা, 2-3 জনের খাবার একাই খেয়ে ফেললো, এত রাক্ষসী! আমি আবার অতিরিক্ত ভোজন রসিক মানুষকে একদম পছন্দ করি না। কম খাও, সুস্থ থাকো, এটাই আমার নিয়ম। মা দেখছি সাক্ষাৎ রাক্ষসী এনে দিয়েছেন আমায়। মায়ের প্রতি অনেক পূর্বেই কিছু ক্ষোভ মনে মনে পুষে রেখেছি, কিন্তু কোনোভাবেই সেই ক্ষোভ সরাসরি মাকে দেখতে পারাই না। আমার জীবনে কোনো সিদ্ধান্তই মা মেনে নেয়নি আজ পর্যন্ত। নিজের যা ভালো মনে করেন তাই চাপিয়ে দিয়েছেন আমার ওপর। এ যে মারাত্মক অন্যায়, আর কত সহ্য করতে হবে মায়ের এমন অত্যাচার আমার জানা নেই। শ্রদ্ধা, ভালোবাসা আর বিবেকবোধ থেকেই হয়তো আমি শক্তভাবে মায়ের বিরুদ্ধে যেতে পারি না। কিন্তু অনেক হয়েছে, আর না। আমার নিজস্ব একটা চাওয়া পাওয়া আছে। মায়ের চাপানো আর কোনো কিছুই আমি মেনে নেব না কিছুতেই। এই মেয়েকেও মানব না আমি বউ হিসাবে কোনোদিন। থাকুক সে শুধুমাত্র মায়ের আদরের বৌমা হয়ে। ড্রয়িং রুমে সবাই গল্প করছে বসে, মা সহ। আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে তাদের সামনে দিয়ে যাওয়ার সময় মা ডাক দিলেন, অনিক, আজ কোথায় যাচ্ছিস তুই বিয়ের পরদিনই নতুন বউকে রেখে? মা, অফিসে আমার কিছু কাজ পড়ে আছে, সেগুলো আজকেই শেষ করতে হবে। তোমার বড় ভাইয়া সব দেখে নেবে। কাপড় পাল্টে এখানে এসে বসো সবার সাথে। না মা, কাজগুলো শুধুই আমার ব্যক্তিগত, আমি আসলাম। এই কথা বলে মা কি বলে তার শোনার অপেক্ষা না করে বাইরে বের হয়ে অফিসে আসলাম। আসলে অফিসে আমার তেমন কোনো কাজই নেই। বাসায় থাকতে বিরক্ত লাগছিল, তাই অজুহাতে আশ্রয় নিয়ে চলে আসলাম। অফিসে টুকটাক কাজ করতে দুপুর হয়ে গেল। বাইরের রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম। যদিও অন্য দিনের লাঞ্চের জন্য বাসায় যাই, আজ গেলাম না। মায়ের কথা অমান্য করায় মা হয়তো কষ্ট পেয়েছেন, তাই আর দুপুরে খেতেও ডাকলেন না আমায়। অফিসে আসার পর ব্যালকনিতে এসে এ পর্যন্ত 5টা সিগারেট শেষ করলাম। ভাবছি আর একটা খাবো, এমন সময় মায়ের কল। আমার মোবাইলে রিসিভ করব বলেও নিজের অজান্তেই রিসিভ করলাম কলটা। মা শুধু তাড়াতাড়ি বাসায় যেতে বললেন, ফোনটা কেটে দিল। মোবাইল রেখে মেসেঞ্জারের ইনবক্সে চোখ রাখলাম। একটা অপরিচিত নাম্বার থেকে দুপুর 1টা, 2টো এবং ঠিক 3টায় পরপর 3টি টেক্সট এসছে। সব টেক্সট জিপি অফারের। নিজের মোবাইল থেকে ফরওয়ার্ড করে পাঠিয়েছে কে হতে পারে? কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ বলছে। মায়ের কথা শুনে আমি তখনই গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে প্রথমে মায়ের রুমে গেলাম। মা বিছানায় শুয়ে আছেন। বলো মা, এত তাড়া দিয়ে আসতে বললে কেন আমায়? তোমার কি শরীর খারাপ নাকি? না বাবা অনিক, আমি ভালো আছি। তুই কেমন মানুষ বলতো? নতুন বউটাকে একা রেখে সারাটা দিন অফিসে কাটালি। ওকেও তো তোর সময় দেওয়া উচিত। অচেনা জায়গা, না জানি কখন কি করে বা কেঁদেই ফেলে মেয়েটা। যা, তুই বৌমাকে সময় দে এখন। ঠিক আছে মা, তুমি বিশ্রাম নাও বলে চলে আসলাম। বেশ গরম লাগছে আজ, তাই আবারও গোসল দিলাম। রুমে মেয়েটা নেই, তাই শান্তি ওই মেয়েকে দেখলেই আমার গা জ্বলে ওঠে। এখন বিকেল শেষ হতে চলল,
এই সময়টা ছাদে কাটাতে বেশ ভালো লাগে আমার। ছাদে ওঠা মাত্রই দেখলাম নতুন বউ বাড়ির ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে খেলা জুড়ে দিয়েছে, তাও আবার আমার লাগানো গাছের পাতা ফুল ছিঁড়ে। এ কি, আমার পিচ্ছি ভাতিজি ভাগ্নি তিনটের সাথে দেখছি মর্মও যোগ দিয়েছে যে কিনা এবারে এইচএসসি পরীক্ষা দেবে, আর মেয়েটা তো আছেই। এ ব্যাপারে একটু কেমন লাগছে আমার কাছে। চোখ ফিরিয়ে নিলাম মেয়েটার কাছ থেকে। তখনই আবার সেই অপরিচিত নাম্বার থেকে টেক্সট আসলো। ওপেন করে দেখলাম আজকের অফার, 3 টাকা 70 পয়সায় 10 মিনিট কিনুন, মেয়াদ 6 ঘন্টা। এ কোন পাগলের পাগলামি, অযথা টেক্সট দিয়েই যাচ্ছে। কল দিলাম, আবারও নাম্বার বন্ধ। মেয়েটা আমাকে কেবল দেখতে পেল, এতক্ষণ খেলায় মগ্ন ছিল। এই যে আমাদেরও আত্মীয় আইছে, ভাত তরকারি খাইতে দিই, তারে চলো সবাই। এ কথা চিল্লাই বলছে সে আমার দিকে বাম হাতের একটা আঙুল তুলে। আজও মেয়ে মানুষ। একবার মেয়েটার দিকে তাকাই, আবার চোখ ফিরিয়ে নিলাম। এই নাও তোমার খাবার। এ কি করছেন আপনি? আমার এত পছন্দের কালো গোলাপ ফুলটা ছিঁড়েছেন, আবার আমাকেই খেতে বলছেন। ডান হাত দিয়ে খেলার মাটির প্লেটটা ফেলে দিলাম সজোরে। রাগে আমার মুখের আকৃতিটা একটু অন্যরকম হয়ে গেল। আমার সামনে থেকে চলে যান আপনি। যে গাছ থেকে ফুল ছিঁড়ে মিথ্যে খেলায় মেতে উঠে সে তো মানুষ নামে অমানুষ। সামনে থেকে না গিয়ে বেশ একটা মায়া ভাব নিয়ে মেয়েটা আমার পানে চেয়ে থাকলো। অসহ্য লাগছিল ওই ডাগর ডাগর চোখের চাহনি। সাথে সাথে সেখান থেকে নেমে আসার সময় মেয়েটাকে ধাক্কা মেরে চলে আসলাম। ও মা গো বলে চিৎকার করে উঠল মেয়েটা। আমি পিছন ফিরে না তাকিয়ে চলে আসছি। বাকি সবাই নতুন বউ রক্ত বলে শোরগোল শুরু করে দিল। রুমে এসে অবেলায় শুয়ে পড়লাম। আচ্ছা, আমি কি মেয়েটাকে ফেলে দিয়ে ঠিক করলাম নাকি ভুল বুঝতে পারছি না। সে যাই হোক, আমার বাগানের ফুল দিয়ে পিকনিক করার শখ তো মিটিয়ে দিয়েছি এবার। হঠাৎ মায়ের কথা মনে হতেই একটা লজ্জা কাজ করলো ভিতর। কি জবাব দেব মাকে যদি জিজ্ঞেস করে নতুন বউকে কেন ফেলিয়ে দিলাম? আর তারপর তাকে ফিরেও দেখলাম না কেন? এত কিছু তো আগে ভাবিনি। যা হওয়ার হবে। মাথা গরম হচ্ছে আমার। এখন ওয়াশরুমই ভরসা, সেখানেই একটা সিগারেট খেতে হবে। সন্ধ্যার পর রুম থেকে আর বের হলাম না। নতুন বউও একবারের জন্য আসেনি রুমে। তার কি ক্ষতি হলো জানার জন্য মনটা কেমন করছে আমার হঠাৎ। এটা একটা স্বাভাবিক মনুষ্যত্ববোধ। রাতে খাওয়ার পর মা আমাকে আলাদাভাবে ওনার রুমে ডাকলেন। নতুন বউকে ধাক্কা মারার ঘটনা নিয়ে নিশ্চিত একগাদা উপদেশ আর কিছু গালমন্দ করে ভালো হয়ে যেতে বলবেন। অনেক, আজ বিকেলে নতুন বউ ছাদে হোঁচটকে পড়ে গেল, তুমি কি তখন সেখানে ছিলে না? কি জবাব দেব তার চেয়ে চুপ করেই থাকি। মা আবারও বলতে শুরু করলেন, বৌমার কোনোই ছিলে গেছে, অনেকটা রক্ত ঝরে গেছে। ক্লাস 9-এ পড়া মেয়ে অমন একটুখানি হোঁচট খেয়ে পড়তেই পারে মা। ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা বৌমা গেল বছরে দিলেও নানুর বাড়ি আর বাবার বাড়ি করতে করতেই 2 বছর পড়াশোনায় পিছিয়ে পড়ে। সৎ মায়ের কাছে বড় হয়ে উঠেছে। বুঝতেই পারছিস কতটা অবহেলা আর কষ্টে দিন পার করেছে। আমি বৃদ্ধা হয়ে যাচ্ছি, কবে মরে যাব ঠিক নেই। ওই মেয়েটার সম্পূর্ণ দায়িত্ব তোমাকেই নিতে হবে এখন থেকে। আর কাল কাছের কোনো স্কুলে ভর্তি করিয়ে নিও। বৌমাকে এখন এই সময় আছে ক্লাস 10-এ ভর্তি হবার। আর শোন বাবা, মা মরা গ্রামের মেয়ে এত সহজে সে গ্রামের আচার আচরণ কথাবার্তা ছাড়তে পারবে না। সে দায়িত্ব আমার ওপর ছেড়ে দে। নতুন বউকে ঠিকঠাক সব কিছু শিখিয়ে দেব আমি। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনটাই হবে। হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েটা মাকে মিথ্যা বলল কেন যে হোঁচটকে পড়ে গেছে? আসলে তাকে তো আমি ফেলে দিয়েছিলাম। সে না হয় মিথ্যা বলল, আর বাকি পিচ্চিগুলো ওরাও কি সবাই মিথ্যা কথা বলবে মাকে? যাই, রুমে মেয়েটা কতখানি আঘাত পেয়েছে মানবতার খাতিরে জিজ্ঞেস করি। এই মেয়ে তো ঘুমিয়ে পড়েছে দেখছি। কি বাজে ভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। আমিও সোফায় শুয়ে পড়লাম। এখন দেখছি সেই অপরিচিত নাম্বার থেকে 4টে টেক্সট এসছে। কি টেক্সট আর দেখলাম না। অযথা সময় নষ্ট কে হবার হবে। সকালে উঠে মেয়েটাকে গাড়ি করে নিয়ে স্কুলে ভর্তি করালাম। আসার সময় হঠাৎ মেয়েটা আমার গায়ের উপর বমি করে দিল। কোনো রকম নিজের রাগকে সংবরণ করে পানি দিয়ে যতদূর সম্ভব নিজেকে পরিষ্কার করে নিলাম। অতিরিক্ত খাবার খেয়ে কে আপনাকে গাড়িতে উঠতে বলেছে? খাবার নয়, গাড়িতে বেশি সময় ধরে বসে থাকলে আমার বমি হয়। আপনার এই সমস্যা আমাকে আগেই বলতে পারতেন, ওষুধ খেতে দিতাম। যা হবার হয়েছে, এরপরে গাড়িতে ওঠার আগে মনে করাতে ওষুধ খেয়ে নেবেন। মেয়েটা আর কোনো কথা না বলে চুপ করে রইল। আজ আর মা অফিসে যেতে দিলেন না আমায়। বাসায় বসে শুয়েই কাটালাম। সেই অপরিচিত নাম্বার থেকে 17টা টেক্সট জমা হয়েছে।
কোনো কাজ নেই, তাই টেক্সটগুলো দেখছি। সবগুলোই জিপির এসএমএস, কিন্তু চোখ আটকে গেল একটা টেক্সট দেখে। শুরুতেই জিপির অফার লেখা থাকলেও আমি অনেক বিপদে পড়েছি অনেক, তোমার সাহায্যের প্রয়োজন আমার। কাল সকাল 10টায় সেই পার্কটাতে চলে এসো, কথা আছে। পড়তে গিয়ে বুকটা মোচড় দিয়ে উঠল। রিমা আজ 6 বছর পর আমাকে স্মরণ করেছে। আমি যাব কালই, এখনই ছুটে যেতে ইচ্ছে করছে রিমার মুখটা এক নজর দেখার জন্য। ও কেমন আছে, কোথায় আছে জানতে ইচ্ছে করছে। আমাদের কলেজের পাশের লেকের ধারে ছোট্ট একটা পার্ক আছে, সেখানে প্রায় বসে গল্প করতাম আমি আর রিমা। আমাদের শেষ দেখাও হয়েছিল সেই পার্কেই। আমিও একটা টেক্সট করলাম, ওর কি সমস্যা জানতে চেয়ে আর কেমন আছে সে। রিপ্লাই দিল, কাল দেখা করো, সব বলবো সামনাসামনি। যথা সময়ে সেই পার্কে গিয়ে বসে আছি। রিমা 10 মিনিট দেরি করে আসলো, ঠিক আগের মতোই। চোখের নিচে হালকা কালো দাগ জমে আছে। রিমা আগের মতোই দেখতে আছে এখনো। রিমা, তুমি ওভাবে এসএমএস না দিয়ে সরাসরি তো আমাকে কল দিতে পারতে। সরাসরি কল দিইনি, তুমি কোথায় কখন আছো। তাছাড়া তোমার বউ সঙ্গে থাকলে ব্যাপারটা কেমন হয়ে যেত, তাই। রাখো তো আমার বউয়ের কথা, তোমার কথা বলো, কি হয়েছে, কেন তোমার বউয়ের কথা রাখবো? বলো শুনি, কেমন কাটছে তোমার সংসার জীবন। সেসব পরে শুনতে পাবে, আগে তোমার কথা বলো রিমা। আমার স্বামীর চাকরিটা চলে গেছে অনেক, আর্থিকভাবে অনেক সমস্যায় পড়েছি আমরা। তুমি যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে তোমার কোম্পানিতে। বড় ভাইয়া তোমাকে ভালোভাবে চেনেন, তাই আমাদের কোম্পানিতে হবে না। দেখি আমি একটা ব্যবস্থা করে নেব ঠিক তোমার আজকালের মধ্যেই। তুমি নিশ্চিন্তে বাসায় যাও, আমি অফিসে যাব এখন। অফিসে এসে আমার বন্ধু রাসেলের সাথে কথা বলে ওর কোম্পানিতে রিমার একটা চাকরির ব্যবস্থা করে রিমাকে জানালাম। রিমা খুশি হয়ে বারবার ধন্যবাদ দিতে থাকলো। যতক্ষণ কথা বললাম মোবাইলে ততক্ষণই। চাকরি পাওয়ার সুবাদে একদিন কফি খাওয়ার আহ্বান জানালো রিমা আমাকে। রিমার দাওয়াত মুখে গ্রহণ করে নিলাম আমি। কথা বলা শেষে ভাবছি, আজ যদি রিমার সাথে আমার সম্পর্কটা মা মেনে নিতেন, তাহলে এত কষ্ট পেতে হতো না আমায় আর রিমাকেও। বাসায় এসে দেখলাম মেয়েটাকে মর্ম বসে পড়ার টেবিলে অঙ্ক করাচ্ছে। আমাকে দেখে মর্ম বলল, ছোট্ট চাচু, নতুন বৌমা কিন্তু পড়াশোনার প্রতি বেশ আগ্রহী, আর দাদি বৌমাকে পড়ানোর দায়িত্বটাও আমাকে দিয়েছেন, বলে হাসতে থাকলো। মেয়েটা তখন মর্মর একটা কান ধরে বলল, ছেলে যখন মায়ের থেকে বড় হয় তখন ছেলে তো মাকে পড়াবেই। আহ ছোট বৌমা, লাগছে আমার। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমি গেলাম। সে কি চাচু, তুমিও বসো আমাদের সাথে? না রে, আমার এখন বিশ্রামের প্রয়োজন, আমি রুমে গেলাম, তোরা পড়। কেন জানি মর্মের সাথে নতুন বউয়ের হালকা খুনসুটিটা গায়ে বাজছে আমার। অনেক দিন কেটে গেছে, এর মধ্যে 2-1 দিন পর পর রিমা কল করে আমার ভালো মন্দ খোঁজ নেয়, আমিও নি। নতুন বউ আগের মতন করে আর কথা বলে না। আমি এখন সোফা ছেড়ে খাটে ঘুমাই, কিন্তু দুজন পাশাপাশি মুখ ফিরে। হঠাৎ কখনো নতুন বউ আমার দিকে তাকিয়ে হাসি দিলেও সেই চমৎকার হাসির মায়ায় পড়তে দিইনি নিজেকে। সঙ্গে সঙ্গে পাশ ফিরে শুয়েছি। মায়ের প্রতি সুপ্ত ক্ষোভের কারণেই হয়তো মন থেকে মেয়েটাকে মেনে নিতে পারছি না আমি। এতদিন নতুন বউয়ের নামটাও জেনে নিয়েছি আমি, মায়া। মেজো ভাইয়া ভাবির গুরুতর কার অ্যাক্সিডেন্ট হয়েছে অস্ট্রেলিয়ায়। মা খুব কান্নাকাটি করছে। গত বছরে আমি অস্ট্রেলিয়ায় ওদের ওখানে থেকে ঘুরে এসেছি, তাই ওদের কাছে আবার মা আমাকেই পাঠালেন। এদিকটা বড় ভাইয়া সামলে নেবেন বলে। আসার সময় মায়াকে ভালোভাবে একটা কথাও বলে আসিনি, মুখটা অন্ধকার করে রাখছিল আমি চলে আসছি বলে। এখন আসার সময় রোজ 2-3 বার টেক্সট দেয় মায়া, আই মিস ইউ। এছাড়া আর কোনো কথা বলে না। আমিও 2-1টা ইমোজি দিই হাসির। মোবাইলে কথা বলার সময় আপনি সম্বোধন করে এখন আমায়। খুব বেশি কথা না হলেও টুকটাক কথা বলে। মায়া এখন সবসময় মায়ের কাছে কাছে থাকে। মায়ের ঔষধ খাওয়ার সকল দায়িত্ব নিজে নিয়েছে। মার সাথে কথা হলেই বৌমা এটা সেটা এত ভালো বলে অর্ধেক সময় পার করে। দেশে মা অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি আছে গত 2 দিন থেকে। মায়া কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েছে, মুখ থেকে তার কথা বেরোয় না। মা নাকি আর কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। 7 দিন পর মেজো ভাই ভাবি সহ দেশে আসলাম। মা এখন বাড়িতে শয্যাশায়ী। আমায় দেখে কেঁদে উঠল মা, কথা বলতে পারে না। আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না। মায়াও কাঁদছে। সেই রাতেই মা আমাদের পৃথিবী ছেড়ে পরপারে চলে গেলেন। চারিদিকে শুধু এখন কান্না আর কান্না। মায়াকে সামলানো যাচ্ছে না। মাকে যে অনেক বেশি ভালোবাসতো মেয়েটা।
মা ছাড়া আমার নিজের পৃথিবী শূন্য, নিজেকে সবচেয়ে অসহায় লাগছে। এভাবে হঠাৎ মায়ের চলে যাওয়াটা মন থেকে কেউ মেনে নিতে পারছি না। রিমার কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে এর মধ্যে। অনেক বলার পরও ওর সাথে দেখা করতে পারিনি। একদিন সবাই মিলে একসাথে থাকলেও আজ বাসায় আমি আর মায়া ছাড়া কেউ নেই। আমাকে একলা পেয়ে বুকের ওপর আছড়ে পড়ে দুকড়ে কেঁদে উঠল। নিজের মাকে এতদিন পর পেয়েও আবার হারালো, সে এতটাই হতভাগ্য। তাই বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমার চোখে পানি পড়ছে। শার্টটাও বেশ শক্ত করে খামচি দিয়ে ধরে রেখেছে মায়া। চোখের পানি মুছে দিলাম মায়ার। কান্নার পর মায়াকে এতটাই মায়াবী লাগছে যে চোখ ফেরাতেই পারছি না। আবার মেয়েটা আমার বুকে মুখ লোকালো। তার ঘন ঘন শ্বাসের শব্দ আমার ভিতরে কম্পন তুলে দিল। বেঁধে নিলাম তাকে আজ রাতে আমার আষ্টে পিষ্টে কামনা, আবেগ, ভালো লাগা ও হিংস্রতায়। সকালে উঠে রিমার সাথে দেখা করতে গেলাম এক রেস্টুরেন্টে। রিমা আমার হাতে হাত ধরে অনেকক্ষণ কান্নাকাটি শুরু করলো। এখন তার কি হবে সেই কথা বলে। চলো অনেক, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, নিজেদের মতন করে বাঁচি। তাছাড়া আমাদের স্বপ্ন তো অপূর্ণই রয়ে গেল। এখন একটা সুযোগ এসেছে দুজনের এক হওয়ার। এসব কি বলছো তুমি রিমা? আমি বিবাহিত, বাসায় আমার বউ আছে, আমি কিছুই বুঝছি না। তুমি যেভাবে হোক আমাকে তোমার নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দাও প্লিজ অনিক। এই কথা বলে আরও জোরে দুই হাত দুটো চেপে ধরলো আমার। তুমি শান্ত হও, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। আজ উঠলাম, মোবাইলে কথা বলবো রাতে তোমার সাথে। এ কোন বিপদে পড়লাম! একদিকে প্রথম প্রেম আর একদিকে নতুন বউ, যার প্রতি কেবল ভালো লাগা সৃষ্টি হয়েছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। তবে রিমার পাল্লাটাই ভারী মনে হচ্ছে আমার। হাজার হোক প্রথম ভালোবাসা আমার। আজ যখন সুযোগ এসেছে, মাও পৃথিবীতে নেই, আর তখন আমি অন্য কোথাও বাঁধা পড়ে আছি। মায়া এখন আমাকে চোখে হারাতে লাগলো। সময়ে অসময়ে বুকের ভেতর মুখ লোকায় মেয়েটা। রিমার সাথেও ইদানিং যোগাযোগ বেশি হচ্ছে আমার। অফিস গেলেই সারাক্ষণ ওর সাথে কথা বলি। হাজারো হোক প্রথম প্রেমের টান বলে কথা। এতদিন পর পেয়েছি সবকিছু যেন নতুন লাগে আগের মতন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম মায়াকে ডিভোর্স দিয়ে ভালো কোনো ছেলের সাথে নিজের দায়িত্বে বিয়ে দেব। ভাবা সহজ, কিন্তু মায়া কি রাজি হবে এতে? মহা চিন্তায় পড়ে গেলাম। কিভাবে বাসা থেকে মায়াকে তাড়িয়ে রিমাকে বিয়ে করে আনবো সেই ভেবে। এখন থেকে মায়ার সাথে খারাপ ব্যবহার করব, খুব খারাপ। বাসায় যাওয়ার পর মুখে রাগ ভাব নিয়ে আছি, কিন্তু মায়াকে আজ অনেক বেশি হাসি খুশি দেখাচ্ছে। কই গো শুনছো? শোনো না, এই ঢং বাদ দিয়ে বলো কি হয়েছে। আমি মা হতে চলেছি গো, বলে ওড়না দিয়ে মুখ ঢেকে আমাকে খুশিতে জড়িয়ে ধরে। মূর্তির মতন দাঁড়িয়ে থাকলাম। এখন কি হবে আমার রিমার? এ জীবনে কি আর রিমাকে আমি আপন করে পাবো? রিমাকে সময় বুঝে সব বললাম। মায়া কনসিভ করেছে। রিমা জানতে চাইলো কত মাস হয়, কিন্তু আমি বলতে পারলাম না। কাল রিমার সাথে দেখা করতে হবে। আমায় এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত আমি। রিমার সাথে দেখা করার পর সে আমাকে কিছু মিষ্টি আর তরল জাতীয় ওষুধ দিল। এসব খুব সাবধানে মায়াকে খাওয়াতে হবে, তাহলে পেটের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে সেও অসুস্থ হয়ে পড়বে। আর সন্তান জন্ম দিতে মায়া অক্ষম। তার শারীরিক দুর্বলতার কথা বলে ডিভোর্স দেবে। ব্যাস, তারপর শুধু তুমি আর আমি আমাদের সুখের সংসার বাঁধব। ওসব নিতে আমার হাতটা কেঁপে উঠল, কিন্তু রিমার মুখটা দেখে মায়ার কথা ভুলে গেলাম। বাড়িতে এসে মায়াকে একটা মিষ্টি খাইয়ে দিলাম, আর তরল ওষুধটা কিভাবে খাওয়াবো সে কথা ভাবছি। সেদিন সন্ধ্যা থেকে মায়া খুব বমি করা শুরু করলো। ভাবলাম কাজ হয়ে গেছে, রিমাকে ব্যাপারটা জানাতে ভুললাম না। পরদিনই রিমা কোন একটা বিপদে পড়েছে বলে জরুরি ওর অফিসের সামনে যেতে বলল। গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। রিমা ওর কোম্পানির ম্যানেজারের গলায় ফুলের মালা, দুজন দুজনার হাত ধরে আছে। এসব কি রিমা? চিৎকার করে উঠি। রিমা আমায় চিমটি কেটে বলে, আস্তে মিস্টার অনিক, আস্তে, নইলে যে তোমার চরিত্রের কথা সবাই জেনে যাবে। কেন এই শয়তানির খেলা আর বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে? তুমি জবাব দাও। আমি কিছুই করিনি, এসব তোমার অতীতের কর্মফল অনিক। আমিও অপেক্ষা করেছিলাম তোমার জন্য 6 বছর আগে, কিন্তু তুমি কথা দিয়েও আসোনি। আমি শুধু তোমার ধ্বংস দেখতে চেয়েছিলাম। আজ আমি সফল। সহ্য করতে না পেরে রিমার গালে একটা সজোরে থাপ্পড় মারি। এই ডাইনির জন্য আমার নিষ্পাপ নতুন বউ মায়াকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছি আমি। আমার যে কোনো ক্ষমা নেই। কিভাবে এই মুখ আমি মায়াকে দেখাবো?
তখন কয়েকজন মানুষ রিমাকে থাপ্পড় মারার জন্য আমাকে মারতে তেড়ে আসে। কয়েকটা মারও পড়ে আমার গায়ে। সেখানকার কেউ একজন আমাকে গাড়িতে বসাই দিয়ে দ্রুত চলে যেতে বলল। পুরো শরীর ঘামে ভিজে গেছে, সেই সাথে কাঁপছে। বারবার মনে হচ্ছে আমার মায়া বেঁচে আছে তো। হঠাৎ আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। হাসপাতালের বেডে শুয়ে আছি। ক্যালেন্ডারে চোখ পড়াতে বাকশক্তি হারিয়ে ফেললাম। যেন 2018 সাল থেকে এখন 2019। কি করে সম্ভব? নতুন বউ আমার বেডের সামনে চেয়ারে বসে আছে। কিছুতেই নতুন বউয়ের নামটা মনে করতে পারছি না আমি। কত অন্যায় করেছি আমি নতুন বউয়ের সাথে। উঠতে বসতে গেলে নতুন বউ এসে বলে, আপনি এত তাড়াতাড়ি বসতে পারবেন না, ডাক্তার বলেছে। চেয়ে আছি নতুন বউয়ের পানে। কলিজা ফুটো ফুটো হচ্ছে কষ্টে আমাদের সন্তানের কথা ভেবে। সে কি পৃথিবীতে এসেছে নাকি অন্য কিছু? পায়ে কোনো বোধশক্তি নেই আমার। বুঝতে পেরে চোখে পানি চলে আসলো। নতুন বউ পাশের বেড থেকে একটা ছোট্ট বাচ্চা এনে আমাকে দেখিয়ে বলল, আমাদের মেয়ে, 2 মাস বয়স। 2 হাতের মেয়েকে ধরে কাঁদতে থাকলাম। নতুন বউ চোখের পানি মুছে দিল। পরে জানতে পারলাম মারাত্মকভাবে কার অ্যাক্সিডেন্ট করি সেদিন আমি। মাথার এক পাশ থেকে অনেক রক্তক্ষরণ হয়, আর এক পাশে রক্ত জমে থাকে আঘাতে। তাই জ্ঞান শক্তি ছিল না 10 মাস আমার। একটা পা ভেঙে গেছে খুব বাজেভাবে, সেখানে লোহার রড সাপোর্ট দিয়ে রাখা আছে। আর একবার অপারেশন করতে হবে কিছুদিন পর, তারপর আমি হাঁটতে পারবো। এখন হাঁটতে চাইলেও পারবো না আমি। দুঃখ করলাম না যে পাপ করতে যাচ্ছিলাম আমি বেঁচে আছি, এটাই অনেক। হাসপাতালে আর কয়েকদিন থেকে বাসায় ফিরে আসি। নতুন বউয়ের নাম এখনো স্মরণ করতে পারিনি। আমি লজ্জায় জিজ্ঞাসাও করতে পারছি না। থাক, সে আমার নতুন বউ হই। নতুন বউ আমাদের মেয়ের সাথে আমাকেও হাঁটতে শেখাচ্ছে এখন। ব্যাস, এইভাবেই শুরু হয় আমার নতুন জীবন আমার নতুন বউয়ের সাথে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।